নমস্কার। আজ 5ই জুনের সকাল 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 দিনটা শুরু করলাম বটে, কিন্তু সকালের দিকে খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেছে। সেটা স্বস্তির না অস্বস্তির সেটা তো বেলা বাড়লেই বোঝা যাবে। আবহাওয়াটা কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছে বটে, কিন্তু সারা দিন কীভাবে কাটবে সেটাই দেখার। কারণ এই কদিন ধরে যা চলছে তাতে একেবারে জনজীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। একে তো রাজ্য রাজনীতির এই সরগরম অবস্থা, তারপর আবহাওয়াও যে এরকম একটা বিচ্ছিরি রকম অবস্থায় চলে গেছে, সেটা কি বলবো, মানে কিছুতেই মাথায় আসছে না যে চারদিকেই কি এরকম আবহাওয়াটা, চারিদিকের আবহাওয়ায় কি এরকম উত্তপ্ত হওয়ার খুব দরকার ছিল এই সময়। অন্তত আকাশটা তো একটুখানি আমাদের স্বস্তি দিতে পারত, সেটাও দিল না। যদিও ভোরের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি টের পাইনি। আসলে সারা রাত গরমের চোটে ঠিকঠাক মতো ঘুমই আসেনি। তারপর যখন সকালের দিকে, অর্থাৎ এই 4টে সাড়ে 4টের সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছিল, তখনই মনে হয় বৃষ্টিটা নেমেছিল, কিন্তু আমি টের পাইনি। ছাদে উঠে দেখলাম গাছগুলো বেশ ভিজে ভিজে আর বেশ সতেজও লাগছে, সুতরাং বৃষ্টিটা বেশ ভালোই হয়েছিল। আজকে আর সেরকমভাবে সকালবেলা গাছগুলোকে সেরকম তদারক করতে হয়নি, কারণ যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেই জন্য সমস্ত গাছই দেখলাম বেশ সজীব অবস্থাতেই রয়েছে। স্নান করে চলে আসলাম পুজোর ঘরে। সেখানে পুজো পাঠ করে তারপরে আবার বসে পড়লাম কাজে, কারণ আজ সপ্তাহের শেষ দিন, অর্থাৎ লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক। সুতরাং কাজের চাপ তো থাকবেই। সেই সঙ্গে সঙ্গে এই সপ্তাহে যা কিছু বাকি আছে, অর্থাৎ যা এখনও অবধি পড়ে আছে, যেটা এই সপ্তাহে শেষ করার ছিল, সেটাও শেষ করতে হবে। যাই হোক, চলুন ভগবানের কাছে আপনাদের সবার জন্য প্রার্থনা করে বসে পড়ি কাজে। আবার দেখা হবে বিকেলবেলা আবার ছাদে আসব। ছাদে এসে আবার গাছগুলোকে জল দিতে হবে, যদি সারা দিন বৃষ্টি না নামে। আকাশটা যদিও এখনও মেঘলা, বেলা যত বাড়ছে কিন্তু সূর্যের আলো সেভাবে ফুটছে না। আমার মনে হয় আজকে সারা দিনটা এইভাবেই অসহ্য গরমে কষ্ট পেতে হবে, এবং যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমটাই হলো। সারাদিন বৃষ্টি তো কিছু হলোই না, আকাশটা মেঘ করে রইল, মুখ গোমড়া করে। এদিকে আমার যে ফুলগুলো কালকের জন্য তৈরি হচ্ছে, এরা কালকে পুজোর থালায় অংশগ্রহণ করবে। কিছু জবা ফুলও ফুটবে কালকে, কারণ যেহেতু বৃষ্টি নেমেছিল সেই জন্য গাছগুলো সারাদিন সতেজও ছিল। কেন কি আজকে সেরকম রোদ্দুরও ওঠেনি। রোদ উঠলে গাছগুলো বিকেলবেলা কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ হয়ে থাকে, কিন্তু আজকে আর সেটা ছিল না। আজকে গাছগুলো বেশ সতেজ দেখাচ্ছিল। তবুও গাছে কিছুটা জল দিয়ে দিলাম, মানে জল দিলাম বলতে কিছুটা জল শাওয়ারের মতন করে দিলাম। আসলে এদেরও তো প্রাণী না, এদেরও প্রাণ আছে। সুতরাং সমস্ত দিনে দাবদাহের পর যেমন আমাদেরও একটু স্নান দরকার বা একটুখানি শরীরকে পরিশ্রান্ত করার দরকার, সেরকম এদেরও তো সেটা দরকার। নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের প্রতি বিশ্বস্ত থেকে নিজেদের যত্ন নিচ্ছেন। আজ সারাদিন বিভিন্ন রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটল। প্রথম ঘটনাটা ঘটেছিল, যে ঘটনার রেশ আজকে সারাদিন টিভি চ্যানেলগুলিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাঘুরি করলো, সেটা হচ্ছে টালিগঞ্জের প্রথিতযশা বিশ্বাস ব্রাদার্সের ছোট বিশ্বাস, তিনি কালকে রাত্রে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে যেসব জামিন অযোগ্য অপরাধগুলির কথা এখন আমরা জানতে পারছি, সেগুলি তোলাবাজি থেকে শুরু করে মেয়েদের শ্লীলতাহানি থেকে শুরু করে এমন কিছু নেই যা তিনি বাকি রাখেননি। এবং তার ফলে যখন আজকে তাকে কোর্টে হাজির করা হলো, সেই সঙ্গে সঙ্গে মানে একটা দৃষ্টান্তমূলক একটা নিরাপত্তা ব্যবস্থা তার জন্য করা হলো। কারণ জনরোষ এতটাই ছিল যে কোর্টের বাইরে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন তাকে নিগৃহীত করার জন্য। একটা মতাদর্শহীন দল এবং তাদের যেসব নেতা মন্ত্রীরা রয়েছেন, তারা তো নিজেরাও মতাদর্শহীন, তাদেরও কোনো মতাদর্শ নেই। তারা চুরি করার জন্য, লুটোতরাজ করার জন্যই কিন্তু ক্ষমতায় ছিলেন এতদিন। গত 15 বছর ধরে তারা এটাই করে এসছেন। না হলে একটা জিনিস ভাবুন, যে একজন কাউন্সিলর, কলকাতার কাউন্সিলরদের কথা তো আমি ছেড়েই দিলাম, মানে কলকাতার বাইরে গ্রামাঞ্চলের যারা পঞ্চায়েতের প্রধান বা যে সমস্ত ছোট ছোট টাউনশিপগুলো আছে, সেইখানকার যে কাউন্সিলর, তাদের যে বিপুল পরিমাণ সম্পত্তির
বহর এখন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি সোজা পথে উপার্জন করা সম্ভব? কিছুক্ষণ আগে বাদুড়িয়ার একজন কাউন্সিলরের বাড়ি দেখলাম, মানে কয়েক বিঘা জায়গার ওপর সেই বাড়ি, এবং বাড়ি শুধু নয়, একটা প্রাসাদ, তার সঙ্গে একটা শান বাঁধানো পুকুরও রয়েছে। কখনো ভাবা যায়? আমরা সিপিএম আমলেও বিভিন্ন কাউন্সিলরকে দেখেছি। আমি যে অঞ্চলে থাকতাম আগে, অর্থাৎ প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন্স অঞ্চলের, সেই অঞ্চলের কাউন্সিলর ছিলেন আমাদের ছোটোবেলায় ডক্টর প্রাণশঙ্কর সাহা। উনি সিপিএমের কাউন্সিলর ছিলেন। তার বাড়িতে আমি একবার গেছিলাম। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, এবং আজীবন তিনি সেই পেশাটাকেই অবলম্বন করে তার জীবিকা নির্বাহ করে গেছেন। কাউন্সিলর হয়ে যে পয়সা উপার্জন করা যায়, বা মানুষকে সেবা করার নামে একটা নীতিহীন মতাদর্শ নিয়ে যদি চলা যায়, তাহলে যে ঘুরপথে যে পয়সাটা উপার্জন করা যায় সেটা হয়তো উনি জানতেন না, এবং সেই না জানার ফলে উনি কিন্তু বরাবরই তার সেই মধ্যবিত্ত জীবনযাপনটাকেই অবলম্বন করে শেষ দিন পর্যন্ত ছিলেন। এখনও প্রচুর সিপিএম নেতা আছে যাদের বিরুদ্ধে প্রচুর কমিশন, প্রচুর মামলা এসব করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ব্যক্তিগত স্তরে বলতে গেলে তারা কিন্তু মোটামুটি সৎভাবেই জীবনযাপন করেছেন, এবং সরকারি যে রিসোর্স বা গভর্নমেন্টের যে রিসোর্স তাদের হাতে ছিল, তা কিন্তু তারা কোনো রকমভাবে নিজেদের স্বার্থে, নিজেদের কায়েমি স্বার্থে তারা কিন্তু সেটার ব্যবহার করেননি। সেটা কিন্তু একেবারে প্রমাণিত, এবং এটা আমাদের সৌভাগ্য যে সেই সময় পশ্চিমবঙ্গে সেই রকম কোনো দুর্নীতির কোনো হদিশ কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, নীতিতে তারা ভ্রান্ত ছিলেন, তারা যেভাবে সরকারটি শেষের দিকে চালাচ্ছিলেন সেটি হয়তো তাদের পক্ষে চালানো উচিত হয়নি। তাদের দলের যে মতাদর্শ ছিল, বা সমগ্রভাবে যে বামপন্থী মতাদর্শ যেটা আমরা জানি, সেইভাবে কিন্তু সেই দলটা চলছিল না। সেখানেও কিছু বেনজল ঢুকে পড়েছিল, এবং যার ফলে সেই দলের ভাবমূর্তি কিন্তু ভীষণভাবে খারাপ হয়েছিল। কিন্তু আজকে যেটা দেখছি তাতে মনে হচ্ছে গত 15 বছর ধরে একটা সমাজবিরোধী দল এই রাজ্যটা শাসন করছিল। আজকে একদল মানুষ প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে সুরুচি সংঘ ক্লাবটিকে তার তালা ভেঙে তার ভেতরে ঢুকলেন, এবং ঢুকে দেখলেন যে সেখানে সরকারি নথিপত্র থেকে শুরু করে একটা সুসজ্জিত বেডরুম পর্যন্ত আছে। সেই যে সুরেন্দ্রনাথ কলেজে সেই আমরা বেডরুমের কথাটা শুনেছিলাম, তারই একটা রিপিটেশন ঘটলো আজকে। সুরুচি সংঘ ক্লাবের ভেতরেও দেখা গেল একটা সুসজ্জিত বেডরুম, তার এসিটা আগেই খুলে নেওয়া হয়েছে, তার ভেতরে যে আলমারিগুলো আছে সেখানে কোনো জিনিসপত্র নেই, সেগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ভাবাই গেছিল যে অরূপ বিশ্বাস যখন গ্রেপ্তার হয়েছেন, স্বরূপ বিশ্বাস যখন গ্রেপ্তার হয়েছেন, তখন অরূপ বিশ্বাস তো গ্রেপ্তারির অপেক্ষাতেই রয়েছেন, তিনিও গ্রেপ্তার হবেন কিছু দিনের মধ্যে। তো সেই জন্য সমস্ত তাদের কুকীর্তির যে গোপন নথিগুলো ছিল সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা যায় ততই মঙ্গল। আমরা কিন্তু একটা দিক থেকে বেঁচে গেছি। দুর্গাপুজোর সময় এই সুরুচি সংঘ আর আমাদের চেতলার অগ্রণী, এই দুটো ক্লাবের সাঁড়াশি আক্রমণে আমাদের জীবন একেবারে পর্যুদস্ত হয়ে যেত। চতুর্থী থেকে শুরু হতো, এবং সেটা চলতো একেবারে একাদশী দ্বাদশী পর্যন্ত, যতদিন না এখানকার প্রতিমা বিসর্জন হয়। গাড়ি চলা তো দূরের কথা, মানুষও রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলতে পারতো না। বেনিয়ম তো এদের একটা রক্তের সঙ্গে একদম রক্তমজ্জায় মিশে ছিল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তাঘাট বন্ধ করে সেখানে বেআইনি দোকান বসিয়ে সেখানে বিক্রি বাটা থেকে শুরু করে একেবারে সমস্ত এলাকাটা একেবারে নরককুণ্ডে পরিণত হতো। আজ একটু আগে আর একটা ভালো খবর এলো, সেটা হচ্ছে ক্যানিংয়ের ত্রাস শওকত মোল্লা, সে ধরা পড়েছে। দুদিন ধরে এনআইএ একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছিল তার খোঁজে, এবং শুধুমাত্র সে যে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল তা নয়। আপনার অনেকেই হয়তো সেই শওকত মোল্লার মাতচোর গানটা শুনেছেন, কিন্তু তিনি শুধু মাতচোর ছিলেন না, মাছ যেখানে থাকে সেই নদীও তিনি চুরি করে নিয়েছিলেন। নদী চরকে ভরাট করে, মাছের বেড়ি ভরাট করে সেখানে তার স্ত্রী, তার ছেলের নামে ক্যাফে, হোটেল,
থেকে কি করেননি তিনি সত্যি একেবারে মানে দুর্নীতিবাজদের কাছে তো তিনি একেবারে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আমি ঠিক করেছি এরপর থেকে যখন আপনাদের সামনে আসব বা যখন এই জাতীয় কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলবো তখন আমি লিখে রাখবো এক জায়গায়, কারণ এখন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম মানে দুর্নীতিগুলো আমাদের সামনে আসছে, যেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এতকাল পরিচিত ছিলাম না, সেই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকছে ঠিকই মাথার মধ্যে ঢুকছে, কিন্তু মাথার মধ্যে কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে যে এই দেশে বা এই রাজ্যে কোনো কি আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, যে যেখান থেকে পেরেছে সে চুরি করেছে, সে মানুষের টাকাই বলুন, মানুষকে ভয় দেখিয়ে তার সম্পত্তি আত্মসাৎই বলুন, বা ত্রাণের জিনিসপত্রই বলুন, কি নেই তাতে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে মহানাগরিক হিসেবে আমাদের মেয়র সাহেব আজকে পদত্যাগ করলেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে দেখালেন যে তিনি এককালে দাপুটে পুরমন্ত্রী এবং মেয়র ছিলেন এবং দাপটের সঙ্গে তিনি সমস্ত কাজকর্ম করেছেন, কিন্তু এখন তিনি মানুষের কোনো কাজ করতে পারছেন না। সেই একটা কি বলবো, একটা বিবেক দংশনের জন্য তিনি পদত্যাগ করছেন। কিন্তু একটা কথা মনে করে দেখুন তো, যখন কলকাতার বিভিন্ন দিকে, কলকাতার বুকে একেবারে বেআইনি নির্মাণে একেবারে ছয়লাভ হয়ে গেছে, দিকে দিকে বাড়ি ভেঙে পড়েছে, মানুষের মৃত্যু হয়েছে, জায়গায় জায়গায় শর্ট সার্কিট হয়ে বা অন্য কোনো কারণে বিভিন্ন বস্তিতে আগুন লেগেছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বর্ষার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকজন মারা গেছে, তখন তার এই বিবেক দংশনটা কোথায় ছিল? 4 তারিখের পর যখন তিনি বুঝলেন যে এই পথটা তার কাছে আর নিরাপদ নয়, তার যে অরাজক অবস্থা তিনি তৈরি করেছিলেন এবং তিনিও যে একটা দুর্নীতির একটা পরিমণ্ডল তৈরি করেছিলেন, একদিন না একদিন তারও তদন্ত হবে। সুতরাং আগে ভাগেই সরে পড়া তো ভালো। 4 তারিখ থেকেই তিনি হয়তো এই জিনিসটার একটা কি বলবো, একটা পটভূমি তৈরি করছিলেন, আজকে তার যবনিকা পড়ল। ভালোই হলো, মানুষের কাছে তো মনে হয় অন্তত ভালো হলো যে এই ধরনের একটা অরাজক রাজত্ব থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি। আর একটা জিনিস দিয়ে আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু সদা সর্বদাই খবরের শিরোনামে থাকতে মানে বিশেষভাবে পছন্দ করেন। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে হয়তো কোনো খবর তিনি পেয়েছিলেন যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং সেই খবরটি একটু বিকৃত করে, একটু কেন অনেকখানি বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে তিনি 2 তারিখে অর্থাৎ 2রা জুন তিনি যে ধর্নায় বসেছিলেন সেখান থেকে তিনি সেই বিবৃতিটি পেশ করলেন এবং অবধারিতভাবে সেই বিবৃতির বিরুদ্ধে তার নামের এগেনস্টে একটা এফআইআরও লজ হলো এবং সেটা হওয়ারই কথা ছিল। অন্য কোনো দেশ বা অন্য কোনো রাজ্য হলে হয়তো তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতো, কিন্তু এখনও তিনি বাইরে দিব্যি ঘোরাফেরা করে বেড়াচ্ছেন। আজকে আবার কালীঘাটে একটা মিটিংও করলেন এবং সেই সঙ্গে সঙ্গে যখন তিনি দেখছেন যে বিধানসভার পারিষদীয় দলটা তো তার হাতছাড়া হয়েই গেছে, লোকসভার যে সংসদীয় দল সেটাও আস্তে আস্তে তার হাতছাড়া হয়ে যাচ্ছে, সেখানেও কিছু বিদ্রোহী মাথাচাড়া দিয়ে উঠেছেন, সেই জন্য তিনি আজকে দলের মধ্যে কিছু সাংগঠনিক পরিবর্তন করলেন। কিন্তু এখন এটা বোধহয় বড্ড দেরি হয়ে গেছে, আর সেই পদে যাদের বসালেন তারাও কিন্তু সমানভাবেই দুর্নীতিগ্রস্ত। কারণ ওই একটা কথাই বারবার ঘুরে ফিরে আসে যে তৃণমূল দলটার কোনো মতাদর্শই ছিল না। এদের মতাদর্শ ছিল ক্ষমতা যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা, ক্ষমতা দখল করে একটা দুর্নীতি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, যাতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে নিজেদের রাজত্বকে চালানো যায় এবং নিজেদের ব্যক্তিগত সম্পত্তিকে একদম ফুলিয়ে ফাঁপিয়ে সেটা আকাশচুম্বী করা যায়। আমাদের ভাগ্য বলুন আর যাই বলুন, সেটা রীতিমতো আমাদের মানে সাথে থেকে, সেই জন্য সুষ্ঠুভাবে একটা নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারকে কিন্তু সরিয়ে দিতে পেরেছি। যাই হোক, আপনারা কিন্তু আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় যে আমার মতামতের সঙ্গে আপনারাও একমত, তাহলে আমার এই চ্যানেলটিকে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে
ক্ষুদ্র প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার দিকে আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।